কাবেরী শুনছিল যারার পরিবর্তনের ইতিহাস, শুনছিল দিনের তরে একজন আফসানা ম্যাডামের সবকিছু বিলিয়ে দেওয়ার গল্প, আর ভাবছিল নিজেকে নিয়ে। লেটার বক্সে পাওয়া যারা চিঠিগুলোতে অনেক মেয়ের ফিরে আসার গল্প লেখা ছিল। কাবেরী মনে পড়ল কিছুদিন আগে ফিরে আসা কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিমের কথা। অল্প বয়সী মেয়েটি কম সময়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েও ফিরে এসেছে। বিপুল জনপ্রিয়তা হারিয়ে দিয়েছে ইমানের কাছে। হঠাৎ সে ঘোষণা দিয়েছে অভিনয় করবে না আর। সমালোচনা হয়েছে তাকে নিয়ে, সমালোচনায় টলেনি ইমানের শক্তিকে বলিয়ান মেয়েটি। জায়রা পেরেছেন আফসানা ম্যাডামের মতো বিপুল প্রতিপত্তির সত্ত্বাধিকারীদের অনেকেই। তাহলে কাবেরী কেন পারবে না? কাবেরী উঠে দাঁড়ালো। যারা বলল, যাচ্ছ কোথায়? এ প্রথম আমাদের বাসায় এলে কিছু না খেয়ে চলে যাবে? কাবেরী আর দেরি করলো না, দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে বলল, আজ না, আরেক দিন। তুমি একজন শুদ্ধ মানুষ, আমি মোটেও শুদ্ধ নই। পাপে জর্জরিত আমার হৃদয়, কলুষিত আমার প্রতিটি রক্তকণিকা। আমি সেদিনই আবার আসব যেদিন পরিপূর্ণ বিশুদ্ধ হতে পারবো। লাইভে সেদিন তোমার কথাগুলো শোনার পর থেকে নিজের সবকিছু কেবলই ভুল মনে হচ্ছে আমার। তোমার চিঠিগুলো পড়ার পর থেকে আমি এক কঠিন সময় পার করছি। প্রতি মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি। বুঝতে পারছি না কি করব। আমি এসব ছেড়ে দিতে চাই। সার্বিক পরিস্থিতি আর মন কেন যেন আমাকে সাপোর্ট দিচ্ছে না। আমার জন্য দোয়া করো। বিদায়। যারা বলল, ফি আমানিল্লাহ। কাবেরী চলে যেতেই যারা মনে পড়ল কাবেরীর কাছে জানতে চাওয়া হলো না কে দিল তাকে এই বাসার ঠিকানা। মৃন্ময়ীকে আবার হসপিটাল ভর্তি করা হয়েছে। বান্ধবী জিনের আত্মহত্যার ঘটনা সে এমনিতেই ভুলতে পারছিল না। তার উপর ইদানিং প্রায় প্রতি রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখে আসছে। জিনে তার রক্তাক্ত বিচ্ছদ চেহারা নিয়ে এসে বলছে, আমি এখানে মোটেও ভালো নেই রে, অনেক কষ্ট। হুট করে সুইসাইডের সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক হয়নি। এ অন্যায় শাস্তি আমি এখানে প্রতি মুহূর্তেই পাচ্ছি। স্বপ্নগুলো দেখার পর থেকে মৃন্ময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার জিনিয়ার বিচ্ছদ চেহারা চোখের সামনে ভেসে উঠছে। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তাকে হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার বলেছে মৃন্ময়ের শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত না। তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। ভীপসৎ কোনো ঘটনা, কোনো ছবি বা ভিডিও তার সামনে উপস্থাপন করা যাবে না। ইন্টারনেট এবং ফেসবুক থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। ফেসবুকে প্রায় হত্যাকাণ্ড কিংবা অ্যাক্সিডেন্টের ভীপসৎ ভিডিও ছেড়ে দেওয়া হয়। এগুলোর প্রভাবে রোগের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মৃন্ময়কে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত রাখতে বলা হয়েছে। সবচেয়ে ভালো হয় রোগীকে বিদেশে কোথাও নিয়ে যেতে পারলে। এতে সুবিধা হবে, উন্নত চিকিৎসাও হবে, আবার প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি থাকলেও মনও ভালো থাকবে। মন থেকে বেদনাদায়ক স্মৃতিগুলো সহজে ভুলে যেতে পারবে। সিলভি খানম মেয়েকে বিদেশে নিয়ে যাওয়ার সব রকম প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। সিম কার্ডটা মোবাইলে ঢুকিয়ে চালু করতেই যারা দেখতে পেল অসংখ্য মেসেজ এসে ইনবক্সে ভরে আছে। প্রায় সবগুলোই মৃন্ময়ী পাঠিয়েছে। যারা আজই তার হারিয়ে যাওয়া সিম কার্ডটি রিপ্লেস করেছে। মোবাইল এখনো কেনা হয়নি, সময় পাচ্ছিল না বলে এতদিন সিমটা ওঠানো হয়নি। আজ মনে পড়তে সিম উঠিয়ে আনলো। মৃন্ময়ের খোঁজ নেওয়ার জন্য যারা বাবার মোবাইল ফোনে সিমটা প্রবেশ করালো, তখনই দেখলো মৃন্ময়ের মেসেজগুলো। বিভিন্ন সময়ে পাঠানো খুদে বার্তাগুলোর প্রতিটি প্রচণ্ড অভিমানে ভরা। যারা প্রতিটি বার্তায় মনোযোগ দিয়ে পড়তে লাগলো। এই কদিনে বিভিন্ন সময়ে পাঠানো মৃন্ময়ের খুদে বার্তাগুলো নিম্নরূপ: প্রিয় যারা আপু, সে যে গেলেন, এরপর আমাকে আর একবারও দেখতে এলেন না। আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি একটিবারও কি আপনার দেখতে ইচ্ছে হয় না? আপনি বলেছিলেন আমাকে ক্ষমা করে দিয়েছেন, সেটা কি তাহলে শুধুই সান্ত্বনা? আমার মনে হয় আপনি আমায় এখনো ক্ষমা করেননি। প্রিয় আপু, কেমন আছেন? একটা বিষয় নিয়ে আমার সঙ্গে আজ অনেক কথা কাটাকাটি হলো। আমি ঠিক করেছিলাম আর কখনো বড়দের সঙ্গে ঝগড়া করব না, সবার কথা মেনে চলবো, ভালো ভালো কাজ করব, কখনো কারো অবাধ্য হব না। কিন্তু কি করব বলুন? আম্মু আজ আমাকে নিয়ে ডিআইজি আঙ্কেলের সঙ্গে অনেকগুলো মিথ্যা কথা বলেছেন। আমি নাকি পর্দাসীন হয়ে গেছি, রোজ নাকি একজন হুজুর এসে আমাকে কোরআন শরীফ শিখিয়ে যায়। আমি তো কেবল চেষ্টা শুরু করেছি। এত তাড়াতাড়ি কি কেউ চেঞ্জ হয়ে যেতে পারে বলুন? আমি আপনার কাছ থেকে দিনের পথে চলতে শিখবো বলে ঠিক করে রেখেছি। আমি আম্মুকে বলে দিয়েছি ডিআইজি আঙ্কেল শমশের জামান চৌধুরীর ছেলের জন্য আমাকে খুঁজছেন না, তিনি খুঁজছেন একজন পুণ্যবতী মেয়েকে। সে হলেন আপনি। কারণ আর কেউ না জানলেও আমি জানি অভিনেত্রী কাবেরীকে
লাইভ অনুষ্ঠানে আপনি ফোনটা করেছিলেন। অবাক হচ্ছেন, ভাবছেন কিভাবে জানলাম? জানবোই না বা কেন বলুন? আমাকে পড়াতে এসে প্রতিদিনে আপনি দিনের কথা বলতেন। কখনো শুনতে ইচ্ছে করেনি আপনার মহামূল্যবান সে কথাগুলো, কিন্তু সে কণ্ঠ আমি ভুলব কি করে? যে কণ্ঠ দিয়ে গভীর আকুলতা নিয়ে আপনি আমাকে কথাগুলো শোনাতেন, অশেষ মমতা মেশানো ভাষায় আমার ভুলগুলো শুধরে দিতে চাইতেন। চিরপরিচিত সে কণ্ঠ আমি চিনব না? তা কি করে হয়? কাবেরীকে যখন ফোন করলেন স্পষ্ট বুঝে নিয়েছি কণ্ঠটি আপনারই, আর কারো না। তবু কেন যেন সেদিন আপনাকে বুঝতে দিতে ইচ্ছে করছিল না। মনের কথা মনে চেপে রাখতে ইচ্ছে করছিল। আমার প্রাণপ্রিয় যারা আপু, আপনি লাইভে কাবেরীকে বলেছিলেন তার লেটার বক্সে কিছু চিঠি রেখে এসেছেন। আমি কাবেরীর ফোন নাম্বার অনেক কষ্টে সংগ্রহ করতে সমর্থ হয়েছি। কাবেরী ব্যস্ত মানুষ, চিঠিগুলো কথা হয়তো সে ভুলেই গেছে, তাই তাকে মনে করিয়ে দেওয়ার জন্যে নাম্বারটি সংগ্রহ করেছি। অনেকবার ফোন করার পর সেদিন কাবেরী ফোন রিসিভ করলো। আমি মনে করিয়ে দিয়ে বললাম, আপু, লেটার বক্সে রাখা চিঠিগুলো পড়ার মতো সময় কি আপনার কোনো দিনও হবে না? কাবেরী ভেবেছিল ফোনটা আপনি করেছেন। সে আপনাকে ভেবে আমাকে একদিন ফোন করে বলল, আপনি কি যারা বলছেন? আমি বললাম, আমার সেই সৌভাগ্য নেই, আমি তো যারা আপুর নগণ্য এক ছাত্রী মাত্র। কাবেরী তখন আপনার ঠিকানা জানতে চাইলো। আপনার ফোন তো বরাবরের মতোই বন্ধ, অনুমতি নিতে পারেনি। আপনার অনুমতি ছাড়াই আমি তাকে ঠিকানা দিয়ে দিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মৃন্ময়ের মেসেজগুলো পড়ে যারা অতিশয় দুঃখিত হলো। নিজেকে খুব অপরাধী মনে হলো। দীর্ঘদিন ধরে মৃন্ময়ের খোঁজ না নেওয়াই ঠিক হয়নি, বড় ভুল হয়ে গেছে। মৃন্ময়কে ফোন করার জন্য নাম্বারটি ডায়াল করতে যারা দেখলো মোবাইলে টাকা নেই, ব্যালেন্স শূন্য হয়ে আছে। যারা এরপরের মেসেজগুলোতে চোখ রাখলো, প্রিয় আপু, এখনো আপনি আপনার নাম্বারটি চালু করেননি। আমাকে দেখতে আসা দূরে থাক, একটা ফোনও করেননি। বুঝতে পেরেছি আমি আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি, তাই এটা আমার শাস্তি। আপনাকে না জানিয়ে আজ আরেকটা ভুল করে ফেলেছি। আমার অবাধ্য হয়ে ডিআইজি আঙ্কেলকে ফোন করে আমি আপনার ঠিকানা জানিয়েছি। জানি এটা আমার অন্যায়, তবে এই অন্যায়টা করে কেন যেন আমার নিজেকে খুব সুখী সুখী লাগছে। মৃন্ময়ের শেষ মেসেজ, শরীর ভালো লাগছে না, মনও ভালো নেই। অনেকবার চেষ্টা করেছি আপনার সঙ্গে দেখা করতে, বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। আমাকে অনেক পীড়াপিড়ি করে রাজি করিয়ে অসুস্থ শরীর নিয়ে একদিন চলে গেলাম আপনাদের বাসায়। গিয়ে দেখি বাসার গেটে তালা ঝুলছে। আপনারা নাকি গ্রামে গিয়েছেন। শেষবারের মতো বিদায় নিয়ে আসতে চেয়েছিলাম। আমি এমনি হতভাগিনী মেয়ে, শেষ বিদায়টাও নিতে পারলাম না। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই আমাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আগামী 6 অক্টোবর আমার ফ্লাইট। জানি না আবার কবে দেখা হবে, আদৌ আর দেখা হবে কিনা তাও জানি না। আপনার কাছে একটাই অনুরোধ, আমার ভুলগুলো অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন প্লিজ। মৃন্ময়ের শেষ মেসেজটা পড়ার পর যারার মাথা ঘুরে গেল। মেয়েটা এত অসুস্থ, অথচ যারা কিছুই জানে না কি ভুলটাই না হলো। গ্রামে যাওয়ার পর একবার হলেও খবর নেওয়া দরকার ছিল। যারা তড়িঘড়ি করে মুঠোফোনে আজকের তারিখটা চোখে রাখলো, আজ 6 অক্টোবর। আজও মৃন্ময়ের ফ্লাইট। ফ্লাইটের সময় কখন কে জানে। সিনথিয়া ঘরে ছিল। যারা তাকে ডেকে বলল, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপা? মৃন্ময়ী খুবই অসুস্থ, এতদিন একবারও ওর খোঁজ নিতে পারিনি। আজও ওকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। যে করেই হোক ওর সঙ্গে একবার দেখা হওয়া দরকার। তুইও চল আমার সঙ্গে। নাজিমউদ্দিন সাহেবের জ্বর কিছুটা কমে এসেছে। যারা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে মৃন্ময়ের সঙ্গে দেখা করার জন্য ওদের বাসায় ছুটে গেল। কাজ হলো না। কাজের মেয়ে মিনু জানালো মৃন্ময়কে নিয়ে ওর বাবা মা ভোরে এয়ারপোর্টে চলে গেছে। যারা আশাহত গলায় বলল, ফ্লাইট কয়টায় বলতে পারবে? জানি না আপা। সিনথিয়া বলল, ভোরে যেহেতু বের হয়ে গেছে, এতক্ষণে হয়তো ফ্লাইট এয়ারপোর্ট ছেড়ে চলে গেছে। এখনো আর কিছু করার নেই। বান্দার পক্ষে একটা কাজই করা আছে, তা হলো দোয়া করতে থাকা। যারা মনে মনে দোয়া করলো, মৃন্ময়কে পরিপূর্ণ সুস্থ করে দিন, অতি তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুন, হে আল্লাহ। মর্নিং ওয়াক সেরে এসে গলির মুখে ঢুকতে যেতেই নাজিমউদ্দিন সাহেবকে থমকে দাঁড়াতে হলো। একবার একরাম সাহেবের বাড়িটির সামনে মেন বোর্ডে লোকজন জড়ো হয়ে আছে। জড়ো হয়ে কি যেন দেখছে। নাজিমউদ্দিন ঘটনা বুঝতে পারছেন না। একরাম সাহেবের কিছু হলো না তো? যারার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে লোকটা যত কটু কথাই বলুক, এই লোকের একটা গুণ আছে। কটু কথাগুলো বলার আগে প্রথমে সালাম দিয়ে নেবে। সালাম দিয়ে বলবে, খবর কি নাজিম সাহেব? শরীর স্বাস্থ্য ভালো? ওদিককার কি খবর? যারা মামনের কোনো সম্বন্ধ এলো? আহারে বেচারি। নাজিমউদ্দিন সাহেব জটলা লক্ষ্য করে এগিয়ে গেলেন।
এগিয়ে যেতে দেখলেন লোকজন সিলভার কালারের একটা দামি গাড়িকে ঘিরে দাঁড়িয়ে আছে। নাজিমউদ্দিন সাহেব লোকজনের পেছন থেকে মাথা উঁচিয়ে সামনে উকি দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করলেন এখানে কি ঘটছে। গাড়িটির সামনের দিকে এক নজর মধ্যবয়সী ভদ্রলোক, চেইন লাগানো সোনালি ফ্রেমের চশমা চোখে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের গায়ে দামি পোশাক পরিচ্ছন্ন, মুখ ভর্তি সাদা চাপদারি, কপালে সিজদার দাগ, চেহারায় ধনবান মানুষের ছাপ স্পষ্ট। লোকটাকে এক নজর দেখেই নাজিমউদ্দিন চিনতে পারলেন শিল্পপতি শমশের জামান চৌধুরী। পত্রপত্রিকায় ভদ্রলোককে অনেকবার দেখা হয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় ছবি এসেছিল, ফ্যাক্টরি বা এমনই কিছু একটা উদ্বোধন করছেন। নাজিমউদ্দিন সাহেব বুঝতে পারছেন না এই ভদ্রলোককে এভাবে ভিড় করে দেখতে থাকার কি আছে। নাজিমউদ্দিন ভেবেছিলেন একরাম সাহেবের কিছু হয়েছে, এজন্য লোকজন তার বাড়ির সামনে জড়ো হয়েছে, কিন্তু না, একরাম সাহেব দিব্যি সুস্থ আছেন। সেই জটলায় তিনি ভদ্রলোকের সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে হাত কচলাতে কচলাতে বলছেন, স্যার দয়া করে যদি আমার গরিবখানে একটু পায়ের ধুলো দিতেন। একরাম সাহেবকে পায়ের ধুলো দেওয়ার প্রতি ভদ্রলোকের মোটেও উৎসাহ লক্ষ্য করে গেল না। তিনি পকেট থেকে একটা কাগজ বের করে একরাম সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই ঠিকানাটা চেনেন? আশেপাশেই কোথাও হবে, অনুগ্রহ করে আমাকে ঠিকানাটা খুঁজে পেতে সাহায্য করুন, এইটুকু মেহেরবানি করলেই হবে। একরাম সাহেব ভদ্রলোকের কাছ থেকে কাগজখানা হাতে নিয়ে দারোয়ানকে ডেকে বললেন, এই সদরুল, আমার চশমাটা আনো তো। সদরুল চশমা আনতে চলে গেল। নাজিমউদ্দিন সাহেব সেখানে আর দেরি করলেন না, ভিড়ের ভেতর থেকে বের হয়ে বাড়ির পথে পা বাড়ালেন। বড়লোকে ব্যাপার, নাজিমউদ্দিনের মতো চুনোপটির এখানে অযথা সময় নষ্ট করে লাভ কি। চশমা চোখে দিয়ে ঠিকানা দেখে একরাম সাহেব অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারছেন না চৌধুরী সাহেব নাজিমউদ্দিনের ঠিকানা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন। তিনি আর চোখে চৌধুরী সাহেবের দিকে তাকে ঘটনার গতি প্রকৃতি আন্দাজ করার চেষ্টা করলেন। এরপর তাচ্ছিল্য মেশানো গলায় বললেন, এটা তো নাজিমউদ্দিনের ঠিকানা। গলির ভেতরে শেষ মাথা তার একতলা বাড়ি, সামান্য ছা পোশাক কেরানি ছিল, রিটায়ার্ড করেছে। বাড়িতে সমস্ত মেয়ে, পয়সার অভাবে বিয়ে দিতে পারছে না। এই লোকের ঠিকানা জেনে আপনি কি করবেন স্যার? আছে, কাজ আছে, আপনি বুঝবেন না। গলির ভেতরে কত নম্বর বাড়ি সেটা বলুন। নাজিমউদ্দিন সাহেব সবে মাত্র গা থেকে ঘামে ভেজা কাপড় চোপড় পরিবর্তন করেছেন। তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলে শমশের জামান চৌধুরী দাঁড়িয়ে আছেন, সঙ্গে দুজন পুলিশ, একজন আবার ডিআইজি র্যাঙ্কের। নাজিমউদ্দিন সাহেব ঘাবড়ে গেলেন। তাহলে কি একরাম সাহেবের কাছ থেকে ভদ্রলোক তখন নাজিমউদ্দিনের ঠিকানায় জানতে চেয়েছিলেন? নাজিমউদ্দিন সাহেব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না সামান্য এক চুনোপটির কাছে এই শহরের বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্টের কি কাজ। এটাও বুঝতে পারছেন না পুলিশ নিয়ে হাজির হওয়ার মানেটাই বাকি। নাজিমউদ্দিন সাহেব মনে করার চেষ্টা করলেন ভদ্রলোকের সঙ্গে তার কোনো পূর্ব শত্রুতা আছে কিনা। না, এরকম কোনো কিছু মনে পড়ছে না। পত্রপত্রিকায় বেশ কয়েকবার ভদ্রলোকের নাম দেখেছেন, এটা সত্যি, কিন্তু তার সঙ্গে নাজিমউদ্দিন সাহেবের এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশ নিয়ে বাসার সামনে হাজির হয়ে যেতে হবে। নাজিমউদ্দিন বুকে সাহস এনে প্রায় চিৎকার করে বললেন, আপনারা আমার বাসায় কি চান? শমশের জামান চৌধুরী সালাম দিয়ে হাসি মুখে বিনয় গলা বললেন, আমি শমশের জামান, আমার সঙ্গে উনি ডিআইজি মখদুম সাহেব আমার বন্ধু মানুষ। আপনি নিশ্চয় যারা মামুনির সম্মানিত পিতা? জি ভাই সাহেব, আমরা আপনার কাছে এসেছি। কি বিষয়? জরুরি কিছু কথা আছে। আপনার কি কিছুটা সময় হবে? নাজিমউদ্দিন সাহেবের বিস্ময়ের সীমা রইল না। একজন বয়োজ্যেষ্ঠ এবং নামকরা শিল্পপতি যারাকে চেনে? কই, যারা তো কখনো এমন কিছু বলেনি। নাজিমউদ্দিন গলার স্বর কিছুটা নামিয়ে এনে বললেন, আসুন, ভেতরে আসুন। ঘটনা শুনেছিস কি? আর বলিস না, মহলার মান সম্মান তো এবার একেবারেই গেল। হয়েছেটা কি বলবি তো? যারা সিনথিয়াদের বাসায় পুলিশ এসেছে, বাড়ির ভেতর পুলিশ ঢুকেছে শুনে নাজিমউদ্দিন সাহেবের প্রতিবেশীদের মধ্যে ফের সমালোচনা শুরু হয়ে গেল। সমালোচনার প্রধান এবং জোরালো ভূমিকা রাখলেন একরাম সাহেবের স্ত্রী। ভদ্রমহিলা যেন এই কাজে বিশেষ ট্রেনিং প্রাপ্ত। যারা যখন ধর্ম মেনে চলতো না, পর্দা করে বাড়ির বাইরে বের হতো না, সেজগুড়িয়ে কলেজে যেত, ভদ্রমহিলা তখন যারা খুবই প্রশংসা করতেন। নিজের মেয়েকে ডেকে উদাহরণ টেনে বলতেন, যারাকে দেখে শেখো স্মার্ট মেয়ে কাকে বলে। যেই যারা নিজের দিন মেনে চলতে লাগলো এবং প্রতিবেশী মেয়েরা বাসায় এলে তাদেরকেও দাওয়াত দিতে শুরু করলো, তখন থেকে ভদ্রমহিলা যেন গায়ে জ্বালা ধরে গেল। প্রথমবার যারার বিয়ে ভেঙে যাওয়ার পর ভদ্রমহিলাকে আর পায়ে কে। প্রতিবেশী মেয়ে বউদের ডেকে ডেকে বলতে লাগলো,
মেয়ের ঢং দেখেছো? নাক মুখ পেঁচিয়ে কালো বোরকায় ঢেকে নিজেকে একেবারে প্যাকেট বানিয়ে রাস্তায় বের হয়। কেন এমন ভং ধরে? আমরা কি কিচ্ছুই জানি না? সবই জানি। বোরকার আড়ালে নিশ্চয়ই কোথাও না কোথাও অঘটন ঘটিয়ে বেড়াচ্ছে। এই জন্যই তো বিয়ে শাদী হচ্ছে না। বাড়িতে পুলিশ ঢুকতে দেখে ভদ্রমহিলা যেন চাঁদ হাতে পেয়ে গেলেন। তার নিন্দালোচনার ঝুলেতে যেন নতুন অনুচ্ছেদ যোগ হলো। তিনি প্রতিবেশীদের বাড়ি বাড়ি ফোন করে পুলিশ আসার ঘটনা ছড়িয়ে দিয়ে বলতে লাগলেন, বলেছিলাম না কোথাও না কোথাও অঘটন ঘটিয়ে বেড়াচ্ছে? তোমরা তো বিশ্বাস করতে না। পুলিশ ঠিকই সব কুকর্মের কথা টের পেয়ে গেছে। এই জন্যই তো বাড়ি এসে হানা দিয়েছে। এবার বুঝবে মজা। এই কারণেই, হ্যাঁ, শুধুমাত্র এই কারণেই আমি বোরকাওয়ালেদের দু চোখে দেখতে পারি না। মেহমানদেরকে চা দেওয়া হয়েছে। ঘরে চিনিবিহীন টোস্ট, বিস্কুট আর গুড়মুড়ি ছাড়া কিছুই ছিল না। গুড়ের টিনে পিঁপড়া ধরে আছে, মুড়ি ছিল সামান্য নেতিয়ে পড়া। অতএব চায়ের সঙ্গে টোস্ট ছাড়া যারা আর কিছু পরিবেশন করতে পারলো না। চা বিস্কুটের ট্রে মেহমানদের সামনে নামিয়ে রাখতে রাখতে নাজিমউদ্দিন সাহেব ভদ্রলোকদের উদ্দেশ্যে বললেন, পত্রপত্রিকায় আপনার নামটি পড়েছে অনেকবার। বিশিষ্ট শিল্পপতি আপনি। সে তুলনায় আমি খুবই নগণ্য। বুঝতে পারছি না আপনার মতো এত ঐশ্বর্যশালী লোক আমার মেয়ে যারাকে কিভাবে চেনেন। আমার কাছেই বা কি এত জরুরি প্রয়োজন? পর্দার আড়াল থেকে মেহমানদের কথাবার্তা শুনে ওনাদের আসার কারণটা কিছুটা আঁচ করতে পারলো যারা। মনে পড়ল মৃন্ময়ীর কথা। মৃন্ময়ী মেসেজে কি ওনাদের কথাই বলেছিল? সিনথিয়া ভীত গলায় ফিসফিস করে বলল, এই আপা, সকাল সকাল বাসায় পুলিশ, ঘটনা কি জানিস কিছু? যারা বলল, কি করে জানবো বল, বাবার কাছে কোনো কারণে এসেছে হয়তো। সিনথিয়া দরজার আড়াল থেকে কান পেতে দাঁড়িয়ে রইল। ডিআইজি সাহেব শামসের জামান চৌধুরীর সামাজিক অবস্থান, পদ মর্যাদা এবং বিশাল ধন সম্পদের বর্ণনা দিতে চাচ্ছিলেন। চৌধুরী সাহেব ডিআইজি সাহেবের দিকে তাকে হাসি মুখে ইশারায় থামিয়ে দিলেন। বোঝা গেল কেউ তার সামনে নিজের প্রশংসা করুক এটা তিনি চাচ্ছেন না। ভদ্রলোক অনেক মজা করে টোস্ট বিস্কুট খেলেন। চা দেওয়া হয়েছিল সাধারণ একটা কাপে। একজন শিল্পপতির বাড়ির চা এবং কাপের সঙ্গে নিশ্চয় এই চা এবং কাপের কোনোভাবেই তুলনা চলে না। তবুও তিনি বেশ আনন্দের চিত্তে সে চা শেষ করলেন। এরপর নাজিমউদ্দিন সাহেবকে লক্ষ্য করে বিনয়ের সঙ্গে বললেন, ভাই সাহেব, আমার পরিচয় দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই। দুনিয়াবি কিছু ময়লা আবর্জনা ছাড়া আমার কাছে আর কি বা আছে বলুন? সে তুলনায় আপনি আমার চেয়ে কোটি গুণ বেশি সম্পদের অধিকারী। আপনার কাছে যা আছে সেটা এক মহামূল্যবান রত্ন। আমি আপনার কাছে সেই রত্নটাকে হাত পেতে চাইতে এসেছি। নাজিমউদ্দিন সাহেব বুঝতে পারছেন না কোন সম্পদের কথা বলা হচ্ছে। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চৌধুরী সাহেব বললেন, আমি মামনি জারার কথা বলছি ভাই সাহেব। ওর মতো এমন একজন পুণ্যবর্তী মেয়ের বাবা হতে পারা পরম সৌভাগ্যের। আমি অনেকদিন ধরেই আপনাদেরকে খুঁজে ফিরেছি। আল্লাহর শুকরিয়া যে তিনি অবশেষে আমাকে আপনাদের সন্ধান পাইয়ে দিয়েছেন। নাজিমউদ্দিন ইতস্তত গলায় বললেন, আমার মেয়েটা ছোটবেলা থেকে শান্তশিষ্ট স্বভাবের। আমার স্ত্রী মারা যাওয়ার পর সংসারটা ওই সামলে রেখেছে। ওর মা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে হঠাৎ ধর্মকর্মে মন দিয়েছে। বাইরে গেলে পর্দা পুশিদা ছাড়া বের হয় না। এছাড়াও আমার মেয়েটার অনেক গুণ আছে যা বাবা হিসেবে আমার বলাটা মোটেও শোভা পায় না। কিন্তু একটা ব্যাপার কিছুতে বুঝতে পারছি না, যারার পরিচয় আপনি কি করে পেলেন? শমশের জামান চৌধুরী কিছু বলার আগে ডিআইজি সাহেব লাইভ অনুষ্ঠানটির পরের ঘটনাগুলো বিস্তারিত খুলে বললেন। নাজিমউদ্দিন সাহেব অবাক গলায় বললেন, এমন কিছু ঘটেছে নাকি? কই, কাবেরীকে লাইভ অনুষ্ঠানে দিনের দাওয়াত দিয়েছে এমন কিছু তো যারা আমাকে জানায়নি। মা যারা 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 রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিল, সে শুনতে পেল কিনা বোঝা গেল না। চৌধুরী সাহেব হেসে বললেন, কিছুই জানায়নি। তাহলে তো বলা যায় এটা মামনের আরেকটা মহৎ গুণ। নিজের ভালো কাজের কথা সবার কাছে সে গোপন রাখতে চায়, এমনকি বাবার কাছেও প্রকাশ করতে চায়নি। আমি কি একটু বাড়িয়ে বলেছি? বলুন, আপনার মেয়েটা সত্যি এক মহামূল্যবান সম্পদ। আপনার ঘরের এই সম্পদকেই আমি আমার ঘরে নিয়ে যেতে এসেছি। যারা মামনিকে মেয়ে বানিয়ে একজন সৌভাগ্যবান পিতা হতে এসেছি। চৌধুরী সাহেব হঠাৎ হাত জোর করে বললেন, আপনি যদি এই বিয়েতে দয়া করে সম্মতি দেন তাহলে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নাজিমউদ্দিন সাহেব এতক্ষণে মূল ঘটনা বুঝতে পারলেন। তার মেজাজ প্রায় বিগড়ে গেল। যারা তিনটা বিয়ে ভেঙে যাওয়ার পর বড় লোকদের ওপর তার এরকম ঘৃণা চলে এসেছে, নিজের প্রতিও তিনি অতিমাত্রায় অসন্তুষ্ট। বোকার মতো যারার জন্য সবসময় বড় লোকের পাত্র কামনা করে এসেছেন। নিজের সামাজিক অবস্থান বুঝে
সম্বন্ধ খোঁজার দরকার ছিল। তিনি তা না করে বারংবার ভুল করে এসেছেন। তিনি ভেবেছিলেন আর্থিকভাবে সচ্ছল পরিবারে বিয়ে দিতে পারলে তার আদরের ধন সুখের মুখ দেখতে পাবে। তার সে ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। মেয়ে দেখতে এসে বিত্তবান পাত্রপক্ষগুলো যে পরিমাণ দাম্ভিকতা দেখিয়েছে, স্পষ্টই বোঝা গেছে বিয়ের পর এইসব পরিবারে একজন ভিত্তিহীন পাত্রীর চরম অবমূল্যায়ন হবে, কখনোই সুখী হতে পারবে না। বিত্তবানদের প্রচণ্ড অহংকার, অভিমাত্রা, চাওয়া পাওয়া আর নিচু মন মানসিকতা দেখে নাজিমউদ্দিন সাহেব হাঁপিয়ে উঠেছেন। সর্বশেষ পাত্রপক্ষের আচার ব্যবহার তাকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে। বড় লোকদের থেকে মেপে মেপে 100 হাত দূরে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ইতিমধ্যে নিয়ে নিয়েছেন। নাজিমউদ্দিন সাহেব বিনয়ের সঙ্গে বললেন, দুঃখিত স্যার, এটা কখনোই সম্ভব না। শমশের চৌধুরী বললেন, কেন ভাই সাহেব? আমি খুবই অভাজন এবং দন্যপীড়িত মানুষ। আপনার সঙ্গে আত্মীয়তা করা আমার পক্ষে হবে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতোই। অতএব কোনো বিত্তবানের সঙ্গে আত্মীয়তা করে আমি আমার মেয়ের চির অশান্তি ডেকে আনতে পারবো না। ডিআইজি সাহেব এই জবাব কোনোভাবে মেনে নিতে পারছেন না। তিনি ভাবতেই পারেননি এমন একটা প্রস্তাব নাজিমউদ্দিন এইভাবে প্রত্যাখ্যান করবেন। তিনি নাজিমউদ্দিনের উপর মহাবিরক্ত। শুধু বিরক্তই না, কিছুটা রাগান্বিত। চৌধুরী সাহেবের কারণে সে রাগ প্রকাশ করতে পারছেন না। এখানে আসার আগে গাড়িতে বসে চৌধুরী সাহেবের সঙ্গে নিম্নরূপ কথাবার্তা হয়েছিল। মখদুম সাহেব, একটা কথা জানতে পারি? অবশ্যই পারেন। কি কথা স্যার? ধরুন কোনো কারণে আমাদের প্রস্তাব গ্রান্টেড হলো না, তখন আপনি কি করবেন? ডিআইজি সাহেব প্রায় চেঁচিয়ে উঠে বললেন, গ্রান্টেড হবে না মানে? কি বলছেন? কেন হবে না? হতেই হবে। আহা, রেগে যাচ্ছেন কেন? ধরুন হলো না, তখন কি করবেন? এমনটা হবেই না, কারণ এমন কোনো মেয়ের বাবা নেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। করতেও তো পারে, করবে না এতটা কনফিডেন্সের সঙ্গে কিভাবে বলছেন? কারণ আপনি হলেন শমশের চৌধুরী। এই পরিচয় জানার পর একমাত্র নির্বোধেই পারে আপনাকে ফিরিয়ে দিতে। চৌধুরী সাহেব মৃদু হাসলেন। অন্য কেউ হলে হয়তো অহংকারে ফুলে ফেপে উঠত। তিনি মোটেও এমন কিছুর ভেতর দিয়ে গেলেন না। তার হাসিমাখা মুখখানা হঠাৎ কিছুটা গাম্ভীর্যতায় রূপ নিল। তিনি শীতল গলায় ডিআইজি সাহেবকে বললেন, ধন্যবাদ। এটা জানার জন্যই প্রশ্নটা করেছিলাম। আপনি পুলিশের লোক, বুঝতে পেরেছিলাম আপনি এমনটাই বলবেন। একটা কথা আগে ভাগে বলে রাখি জনাব, আমরা এখন যে মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে যাচ্ছি, মেয়েটি অন্যদের মতো না। সে দিনদার এবং পরহেজগার মেয়েরা বা তার পরিবারের লোকেরা নিশ্চয়ই ব্যতিক্রম। আমার মনে হয় না এত সহজে ওনারা রাজি হবেন। যদি রাজি নাও হয়, এমন কোনো আচরণ আমরা তাদের সাথে করব না যাতে আমাদের কোনো দাম্ভিকতা প্রকাশ পায়। প্রস্তাব কবুল হলে আলহামদুলিল্লাহ, এর চেয়ে পরম আনন্দের আর কিছু থাকবে না। না হলেও ওনাদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করা চলবে না, কারণ তাকদীর আল্লাহর হাতে, এর ওপর আর কারো হাত নেই। ক্ষমতার প্রভাব খাটিয়ে কাউকে কোনো কিছু মেনে নিতে বাধ্য করা মহা অন্যায়। বুঝতে পারছেন তো? জি পারছি। মনে থাকবে তো জনাব? জি থাকবে। শুক্রিয়া। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।